রাতের নরম জ্যোৎস্নার আলো জানালা ভেদ করে রুমে এসেছে। আকাশে দ্বারকার রাজির মেলা, সেই সাথে সমুদ্র, কলকল ধ্বনি। এশান আজকাল কই যেন যায়, জানে না নিধি। কিভাবে চোখের পলকে হারিয়ে যায়, আবার হুট করে আসে। সেদিনের পর থেকে এশান কোথাও গেলে রুম লক করে দিয়ে যায়। মাঝে মাঝে ভয় লাগে তাও সয়ে গেছে। জানালার ধারে বসে আছে, আকাশে তারা দেখছে। ছোট থেকে তারা গোনার স্বভাব ওর, প্রতিবারের ন্যায় এবারও ব্যর্থ হচ্ছে। আচ্ছা, এখানকার রহস্যটা কি? এরশান কি লুকাচ্ছে? আমার কি একবার সবটা ঘেঁটে দেখা উচিত? যদি উনিও সবটা বুঝে যায় তো? বুঝলে বুঝবে। এবার আমিও ওনার মতো করেই সবটা হ্যান্ডেল করতে জানি। জানলার ধার থেকে নেমে আসে নিধি, রুমটা পায়চারি করে। চোখ পড়ে যায় কাবার্ডের দিকে। কোনো কিছু না ভেবেই সেটা খোলে। প্রথম পাল্লায় নিধির জামা কাপড়, লেডিস নাইটি, টি শার্ট, টপস, জিন্স আর কুর্তি। এগুলো সে প্রতিদিনই দেখছে। অন্য পাল্লা খুলে দেখা যাক। অন্য পাল্লা খুলতে এসান রুমে চলে আসে। কি করছে বউরানী? চমকে ওঠে নিধি, হাত দুটো কাঁপতে থাকে। ফিরে চায়, এসানের দিকে তুতলে বলে, আমি আসলে আসলে কি? ধীরে ধীরে এগিয়ে আসে এসরান। গায়ে লেদারের জ্যাকেট, হাতে গ্লাভস। ঘেমে যাওয়া কপালের উপর কয়েকটি চুল লেপটে আছে। ঘন ভ্রু নাচে। নিধির কাছে দাঁড়ায়। নিধির পেছনে দিয়ে উকি দিয়ে কাবারের দিকে তাকায়। ওয়াও, তুমি এগুলো খুঁজছিলে? সো নাইস। বুঝে না নিধি, ভেতরে কি আছে সেটাও জানে না। দেখার আগেই তখন এরশান এসেছিল। মাথা ঘুরিয়ে পেছনের দিকে যায়। সারি সারি অনেকগুলো শাড়ি দেখতে পেয়ে অবাক হয়। আনমনি সেগুলোর দিকে হাত বুলিয়ে দেয়। আপন আপনা আপনি বলে উঠছে, কি সুন্দর শাড়ি, এগুলো কার? নিধির কাঁধে থুতনি রাখে এশরান। কেমন একটা মিষ্টি একটা সুঘ্রাণ নাকে আসে এশরানের। আচমকা নিধির খোপা খুলে দেয়, নাকটা চুলের মধ্যে ডুবিয়ে। তোমার? এত দামি দামি শাড়ি আমার? যেখানে পুরো আমিটি আপনার, সেখানে এগুলো মামুলি বিষয় বউরানী। এশরানের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তে নিধি ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপতে থাকে। সরে যেতে চাইলে পারে না। এশরানের একটা জর্জেট হোয়াইট শাড়ি নিয়ে নিধির দিকে বাড়ি দিয়ে বলে। এটা পড়ো। নিধি তাকিয়ে দেখে পাতলা জর্জেটের সাদা শাড়ি, পাড় দিয়ে ছোট ছোট স্টোন ওয়ার্ক। কি সুন্দর শুভ্র। পছন্দ হয়েছে? হুম। গুড, তাহলে চট করে পরে ফেলো। কিন্তু আমি নিধির মুখে কিন্তু শুনে এক মুহূর্তের জন্য এশান ভেবে বসে সে শাড়ি পরতে চাইছে না। সাথে সাথে নিধির কাঁধে কামড় বসিয়ে দেয়। বল করে হলেই ভেবো না শাড়ি পরবে না, জানে মেরে বালি চাপা দিয়ে দেবো। কথা তো শুনবেন আগে। আমি কি একবারও বলেছি শাড়ি পরবো না? তাহলে? কাঁধ থেকে মাথা তুলে নেয় এশরান ইতস্তত হয়ে। নিধি বলে, শাড়ি পরতে পারি না। হোয়াট? তুমি শাড়ি পরতে পারো না? আহ, নো প্রবলেম, আমি আছি তো, আমি হেল্প করব। মোটেও না। আপনার পরিয়ে দিতে হবে না। সরি, আমি কখন বললাম আমি পড়িয়ে দেব? আমি এসব পারি নাকি? তাহলে ইউটিউব দেখে পড়ো, আমি বের করে দিচ্ছি। এশান ল্যাপটপ থেকে শাড়ি পরার টিউটোরিয়াল বের করে। নিধির দিকে ঘুরিয়ে দেয় স্ক্রিনটি। চলবে এটা? মাথা নাড়িয়ে সম্মতি জানা নিধি। এশান নিধির সামনে আসে। সম্মোহনী হয়ে নিধি চোখের দিকে তাকায়। প্রথমে নিধিও এশানের দিকে তাকালো কয়েক সেকেন্ডের বেশি। আর সে সেই দিকে স্থির থাকতে পারে না, চোখ নামিয়ে নেয় এশানের বুকের দিকে। লেদারের জ্যাকেটের নিচে হোয়াইট টি শার্ট পরা এশানের। নিধির চোখ সেদিকে নিবদ্ধ। নিধির অপারগতা চোখ এড়ায় না নিঃসরণের। নিধির থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। হাস্কি ভয়েসে বলে, তুমি কি ভেবেছিলে আমি পড়িয়ে দেওয়ার কথা বলছে? না, আমি ওটা বুঝাইনি। তবে তুমি যদি চাও আমি কিন্তু ট্রাই করতে পারি। প্রচণ্ড অস্বস্তিতে পড়ে নিধি। এশানের কাছ থেকে সরে এসে শাড়ির ভাঁজ খুলে বলে, আপনি যান তো, আমার এখন অনেক কাজ। আর এখন জ্বালাবেন না আমায়। এশান বকল দাপা করে হেসে নেয়। ইদানিং সে একটু বেশি হাসে। আমার হাবলার মতো হাসছেন কেন? বেরিয়ে যান তো। তুমি আমার রুম থেকে আমাকে বেরিয়ে যেতে বলছো? ওমা, আপনি তো বললেন এইসব আমার, এখন আবার আপনার বলে দাবি করছেন কেন? যান যান, বেরিয়ে যান। নিধি এশানের ধাক্কা দিয়ে বের করে দেয় দরজার এপার থেকে। এশান চিল্লিয়ে বলে, আমার সব নিয়ে নাও, তার বিনিময় হলে আমার সাথে থেকেছো বৌরানী।
এশান আর কিছু বলে না, কেমন যেন শুকশুক লাগে। পকেটে হাত দিয়ে সিটি বাজাতে বাজাতে কোথায় যেন চলে যায়। দরজার ওপাশে নিধি ঠায় দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ করে শুনতে থাকে সেই সুর। কেমন জানি চান চান অনুভব করছে। সুর মিলিয়ে গেলে শাড়ি নিয়ে ল্যাপটপের সামনে আসে, শাড়ি পরার ট্রাই করতে থাকে। রাত এখনো গভীর হয়নি। ঢাকা শহরের জন্য রাত 9টা সবে মাত্র সন্ধ্যা রাত। চারদিকে চাঁদের আলো চকচক করছে। চিপচিপ পায় রাহুলের রুমে ঢুকে শোভা, কোথাও রুহুলকে খুঁজে পায় না। কিন্তু ভাইয়ের তো এখন রুমে থাকার কথা। ওয়াশরুমে থেকে পানির শব্দ আসছে। প্রভা এগিয়ে যায় দরজার কাছে, কয়েকবার নক করার পর রুহুলের কণ্ঠ ভেসে আসে। প্রভা, রুমে এসেছিস কেন? তুমি কি করে জানলে এটা আমি? তুই ছাড়া আর কেউ এভাবে ইডিয়েটের মতো নক করবে না। ইডিয়েট বললা ভাই? বলার মতো আর অনেক কিছু ছিল, কিন্তু তার ভাগ্য আমি ওসব বলিনি। চাই শুনতেও না চাইলে যা বলতে এসেছিস বলে চুপচাপ চলে যা। তুমি এমন কেন ভাই? আসল কথা বলবি নাকি যাবি তুই প্রভা? আচ্ছা বলছি, কিন্তু কথা দাও আমার কথা রাখবে। আগে বল, রাখার মতো হলে রাখবো। না, তুমি কথা দাও। প্রভা, আমি বের হলে তোর কপালে দুঃখ আছে। ভাইজানের সাথে থেকে থেকে তুমিও খ্যাচ খ্যাচ করা শিখে গিয়েছো। তুই এত তেয়াদর কেন রে? আমি এমনই। আচ্ছা যাই হোক, শোনো, বাইরে চাঁদ উঠেছে, দেখেছো? না বইন, আমি তো কানা, চাঁদ দেখবো কিভাবে? কথা পেঁচাবা না, আমি বলি শোনো। মূল কথা হলো আমি ফুচকা খাবো। আচ্ছা তো খা না। আমি কি তোর গলাটা টিপে ধরেছি যে আমাকে বলছিস? তুমি আমাকে বাইরে নিয়ে যাবা। রুহুল শরীরে শাওয়ার জেল মাখতে মাখতে বলে। পসিবল না। কেন? ফুফুজান যেতে দিবে না। আমি অত কিছু বুঝি না। তুমি নিয়ে যাবা ব্যাস। যা তো, ডিস্টার্ব করবি না। না নিয়ে গেলে এর চেয়ে বেশি ডিস্টার্ব করব। তারাও মজা দেখাচ্ছি। ওয়াশরুমের লাইট বন্ধ করে দেয়, সাথে সাথে রুহুলের ধমকের সুর ভেসে উঠছে। আমি যদি বের হই তোর দুঃখ আছে প্রভা, লাইট দে। বের হলে আমার চেয়ে তোমার দুঃখ বেশি, তার চেয়ে তুমি রাজি হয়ে যাও। আমি জানি তুমি কথা দিলে সেটা রাখো। তোকে কাল নিয়ে যাব। আজ মাত্র আমি বাসায় আসলাম, আমি অনেক টায়ার্ড বনু। না, আজ মানে আজ, কাল বলতে কথা নেই। বডি ওয়াশার ফ্যানাগুলো চোখে গিয়েছে, প্রচন্ড ঝাল লাগছে রুহুলের, বারবার চোখে পানি দিচ্ছে। এদিকে লাইটটাও নেই, এখন মেজাজ খারাপ করেও লাভ হবে না। খুব ভালো করে জানে প্রভা যা চেয়েছে সেটা নিয়ে ছাড়বে। ঠিক আছে, লাইট দে, আমি শাওয়ার শেষে নিয়ে যাব। ইয়াহু, কি মজা। আমি তাহলে রেডি হচ্ছি, তাড়াতাড়ি বের হবা কিন্তু, বলে দিলাম। বক বক না করে লাইটটা দে গাধি। শোভা ওয়াশরুমে লাইট জ্বালিয়ে খুশি মনে রেডি হতে চলে যায়। বারান্দায় মৃদুমন্দ বাতাসে দোল খেয়ে যাচ্ছে মিহির হাতে দুপুরে সেই বেলি ফল। এখন অনেকটা নীতি এসেছে, কিন্তু সুঘ্রাণ কমেনি, না চাইতো। চোখের সামনে মেয়েটির চুল দোলানো ভেসে উঠছে। দুপুর থেকে চিন্তা করছে মেয়েটি কে হতে পারে। এখান থেকে দেখে মনে হলো তা কি চেনে, কিন্তু কে? পেছন থেকে মাইশা ছেলের কাঁধে হাত রাখে। কে? ও মা, তুমি কখন এলে? এই তো মাত্র। তা কি করা হচ্ছে শুনি? আর হাতে এটা কি? ও মা, মরা বেলি? মাইশার হাতে ফুলের মালা নিয়ে নেড়েচেড়ে দেখে, ছেলের দিকে তাকিয়ে বলে, তুমি কি কিছু ভাবছো আব্বু? বিশেষ কিছু যা আমি জানি না? না মা, সেরকম কিছু না। তুমি না চাইলে তোমায় জোর করব না আব্বু। যেদিন মনে হয় সেদিন না হয় বলো। রুমে আসো, ডিনার করবে। ছেলের চুলগুলো নেড়ে দিয়ে মাইশা চলে যেতে দিলে মিহির মায়ের ওনা টেনে ধরে। মুচকি হাসেন মা। তুমি কি বিশেষ কথাটা এখনই বলতে চাইছো আব্বু? মিহির লজ্জা মাথা নামিয়ে নেয়, ওনা হাতে পেঁচাতে পেঁচাতে বলে, আমি শিওর না, তবে সিদ্ধান্ত নিলে জানাবো আম্মু। এখন থাকুক। আচ্ছা, খেতে এসো, একটা সারপ্রাইজ আছে। কি আম্মু? খাবারের টেবিলে চলো, দেখতেই পাবে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। মিহির আর কাল বিলম্ব না করে সোজা ফ্রেশ হয়ে নেয়, ডাইনিংয়ে নিজের চেয়ারে নিয়ে বসে। আজ মাইশা মিহিরের প্রিয় বিরিয়ানি রান্না করেছে।
বিরিয়ানির ঘ্রাণে পুরো বাড়ি মাতোয়ারা হয়ে গিয়েছে। মাইশা ছেলের প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়। মিহির মায়ের দিকে তাকাতেই বলে, তাহলে এটা সারপ্রাইজ? আরও একটা আছে। কি সেটা? Well done, my son. I am proud of you. মিহিরের পাশের চেয়ার টেনে বসে মিহিরের বাবা। এতদিন পর বাবাকে পেয়ে মিহির ভূত দেখার মতো চমকে উঠছে এবং জড়িয়ে ধরে বাবাকে। আব্বু তুমি কখন এলে? এই তো এলাম। আমার একমাত্র ছেলের এত বড় অ্যাচিভমেন্ট আর আমি আসবো না তা কি করে হয় আব্বু? ছেলের মাথায় হাত বুলিয়ে দেন মিহিরের বাবা। তা তোমার কি গিফট চাই বলো আব্বু? আমার কিছু লাগবে না, তুমি আর আম্মু সারা জীবন আমার পাশে থেকো, এটাই অনেক। সেটা তো অবশ্যই। তা বাদে আর কি চাই বলো? তাহলে সময় হলে চেয়ে নিব, আপাতত কিছুই চাই না আব্বু। ওকে মাই সান। হয়েছে, এখন আমার ছেলেকে খাবারটা খেতে দে। মিস রব্বানি, হ্যাঁ শুরু করো আব্বু। শোনো, ছেলে কিন্তু আমার মতনই হয়েছে। তার বলতে আমার মতো না হোক সেটাই চাই। কেন? এই যে এমন একটা কাজ করি, পরিবারকে সময় দিতে পারি না, আমার মতো হয়ে লাভ আছে? কিন্তু আমি তো চাই আমাদের ছেলেটা তোমার মতো এবং সৎ একটা নিষ্ঠাবান হোক। মাইশা শেষ কথাটা হজমই হলো না রব্বানের। গলায় খাবার আটকে যায়, বিষম খেতে থাকে। মিহির দ্রুত পানি গ্লাস এগিয়ে দিয়ে মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু তুমি একটু চুপ করো, খাওয়ার সময় এত কথা কেন বলো? পুরো গ্লাস পানিটা সাবার করে খুব জোরে বিষম খেয়েছে রব্বানি। মাইশার কথার আর প্রতিউত্তর করে না, চুপচাপ খেতে থাকে। দুই দিকে দুইটি সংসার তার। জীবনে অনেক মেয়ের সাথে শুয়েছে সে, কিন্তু মাত্র মাইশাকেই ভালোবেসেছিল। তবে বাবার ভাই কোনোদিনও সেই স্বীকৃতি দিতে পারেনি। মাইশা অবশ্য জানে রব্বানির কেউ নেই, সেই সব মেনে নিয়েই করেছে রব্বানির সাথে। আড়ালে স্বামী কুকীর্তির কোনো ধারণা রাখে না উনি। প্রায় 10 মিনিট ধরে চেষ্টা করে শাড়ি পরতে পারেনি নিধি। খুবই বিরক্ত লাগছে তার। ভাই শাড়ি কারা পরে? কিভাবে পরে এত বড় একটা কাপড়? মনটাকে শান্ত করে আবারও পেঁচাতে থাকে শরীরের সাথে। স্টেপ টু স্টেপ শাড়ি পরতে থাকে। এবার কুচি করার পালা। হাতের আঙুলের ভাঁজে মন দিয়ে কুচি করছিল। হঠাৎই ধারাম করে দরজা খুলে যায়। ভয়ে তার হাত থেকে কুচি খসে পড়ে মেঝেতে। বড় বড় চোখে দরজার দিকে তাকায়। সরি ফর লেট। পেশন এসেছে, হাতে একটা চেয়ার আর অন্য হাতে পপকর্নের বল। এক বল তলায় চিপস, আরেকটায় কোল্ড ড্রিঙ্কস। নিধি দিকে না তাকে আনমনে দরজার সামনে চেয়ার রেখে পায়ের উপর পা তুলে বসে। ফটাফট কয়েকটা পপকর্ন মুখে পুরে দিয়ে নিধির দিকে তাকায়। জরুরি চোখে সবটা পর্যবেক্ষণ করে। হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে পুনরায় নিধির দিকে তাকায়। 10 মিনিটে মাত্র 2 বার চারে পড়েছ, নাইস ট্রাই। নিধি শাড়ির আঁচল বুকে চেপে ধরে। আমার এখনো শাড়ি পরা হয়নি। হ্যাঁ দেখতেই পাচ্ছি। আপনি এখানে কি করছেন? লাইভ দেখছি। চুপচাপ শাড়ি পড়ো তো, আমারও তো শিখতে হবে নাকি? আপনি শিখে কি করবেন? প্রশ্ন করো না আমায়। চুপচাপ যেটা করতে বলেছি ওটাই করো, তা না হলে আমি উঠলে বাকিটুকু শাড়ি আর পরতে হবে না তোমায়। আর যেটুকু বলেছ সেটুকু খুলে ফেলবো। এভাবে হয় না, আমাকে আপনি এরকম করে দেখবেন? আমি এর চেয়ে বেশি গর্জিয়াস ওয়েতে তোমাকে দেখে অভ্যস্ত, সো কথা বাড়িও না। আর একটা শাড়ি পরতে এত সময় লাগবে কেন? এটা তো খুব ইজি, 2 ব্যাচ দিলেই পরা হয়ে যায়। চিপসের প্যাকেট খুলে নেয় এশরান। খেতে খেতে নিধির দিকে তাকিয়ে বলে, স্পাইসি। মনোযোগ দিয়ে আবারও কুচি করছিল নিধি, কিন্তু এইসব খামখেয়ালি কথায় রাগ হয় ওর। কপালের পাশের চুলগুলো কানে গুচি দিয়ে বলে, হ্যাঁ অনেক ইজি, তাহলে পরিয়ে দিন, কত ইজি আমিও দেখি। নিধির কথাটা রাগের মাথায় বলেছিল, কিন্তু এশরান সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চিপসের প্যাকেট হাতে নিধির দিকে এগিয়ে আসে আর নিধি পেছোতে থাকে। ড্রেসিং টেবিলের সামনে আসতে শাড়ি কুচি ধরে ফেলে এশরান। ছাড়ুন, এটা ধরে টানটানি কেন করছেন? এগুলো নিয়ে কি ধরনের ছোট লোকি স্বভাব আচব? শাট আপ, চুপচাপ দাঁড়াও, আমি পড়িয়ে দিচ্ছি। শোন, আমি পারবো। চোখ গরম করে থাকা এশরান শক্ত হাতে শাড়ির কুচি ধরে বলে, সব বরাবর অ্যাকসেপ্ট করবো না, চুপ করে এখানটায় দাঁড়াও, আমি আবার কাজ করছি। চিপসের প্যাকেটে নিজের মুখ দিয়ে কামড়ে ধরে এশরান।
কোমল হাতে শাড়ি পরাতে শুরু করে। নিধি ধনুকের মতো বাঁকানো পেঁচা প্রচুর টানছে তাকে, কিন্তু আপাতত সেলফ কন্ট্রোল আছে সে। প্রতিজ্ঞা করেছে যতই কষ্ট হোক না কেন নিধি না চাওয়া পর্যন্ত ওর কাছে আর যাবে না সে। কিন্তু প্রতিটা মুহূর্ত বুঝিয়ে দিবে এশানের ছোঁয়ার কি উত্তাপ। তখন রুম থেকে বেরিয়ে পাশের রুমে গিয়ে নিজের ফোনে শাড়ি পরার টিউটোরিয়াল দেখেছে সে। জানতো নিধি শাড়ি পরতে পারে না, তাই সবটা নিজের আয়ত্তে এনেই রুমে প্রবেশ করেছে। রাগে না এশরান আস্তে ধীরে কুচিগুলো আঙুলের ভাঁজে ভাঁজে সাজিয়ে নেয় পেচিকটের ভেতরে দাওয়াশায়। সময় নিধি বলে উঠছে, এটা আমি করি, আমি পারি। আগে আমার মুখ থেকে চিপসের প্যাকেটটা সরাও, ডিস্টার্ব করছে। সরাও এটা। আপনি সবসময় আমাকে ঘাটতারা কেন বলেন? আসলে ঘাটতারা তো আপনি। চিপসের প্যাকেট নিজের হাতে নিয়ে নেয়। দুটো চিপস চুপ করে মুখে পুড়ে দেয়। নিধির কথা এশানের কানে গেল না বোধহয়। সম্মোহন হয়ে পেটের দিকে তাকিয়ে আছে, তবে নিজের কন্ট্রোল করছে সে। কুচির শেষের টুকু সুন্দর করে সেট করে দেয়। নিধি মনোযোগ দিয়ে দেখে, মন ভরে দেখে। কি মনোযোগ দিয়ে কাজ করছে। চোখের পাপড়ি ঘন ঘন পলক পড়ছে। খানিকক্ষণ পর পর জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিচ্ছে। চোখ সরাতে পারে না নিধি। হুট করে এশান সরাসরি নিধির চোখের দিকে তাকায়, ধরা পড়া চোরের মতন। সাথে সাথে চোখ নামিয়ে নেয় নিধি। বাঁকা হাসি হেসে দেয় এশান। নিজের বরকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। আপনি চাইলে সারা রাত আপনার চোখের সামনে বসে থাকতে পারবো বউরানী। আপনার দিকে কে তাকিয়েছে? বাজে কথা বলবেন না একদম। নিজের অপারগতা লুকাতে চায় নিধি, তবে পুরোটাই ব্যর্থ হয়। ও রিয়েলি? তাহলে আই ওয়াজ রং। বসা থেকে উঠে দাঁড়ায় নিধির আঁচলটা ঠিক করতে করতে। ইচ্ছে করে পেটে হালকা ছোঁয়া দেয়। আচমকা এমন ছোঁয়া পেয়ে কেঁপে উঠছে নিধি। চিপসের প্যাকেটটি শক্ত করে খামচে ধরে। মুখে থাকা চিপসের টুকরোটি আর খেতেই পারল না। চোখ বন্ধ করে নেয় নিধি। গরম নিঃশ্বাস ফেলে নিধি। এশান চোখ এড়ায় না, কিছুটা ঝুঁকে আসে নিধির দিকে। হাস্কি ভয়েসে বলে, এনি প্রবলেম? আর ইউ ওকে? কাতর চোখে এশানের দিকে তাকায় নিধি। নীরবে মাথা দিয়ে না করে বোঝায় সে ঠিক আছে। এশান জানে বউটা তার কিছুটাও বলেছে, কিন্তু প্রেয়সী না মচকানো তার কাছে যাবে না এশান। যতই কষ্ট হোক তার নিজের সিদ্ধান্তে বদ্ধপরিকর। হুট করে নিধির হাত চিপসের প্যাকেট কেড়ে নেয়। ভেতরে তাকিয়ে দেখে আর কয়েকটা আছে। স্ট্রেঞ্জ। আমি চিপসের প্যাকেট ধরতে বলেছিলাম, খেতে বলিনি। কেন খেয়েছ? দাও, ফেরত দাও। চরম আবেগের মাঝে এমন খাপছাড়া কথাতে নিধি আরো এলোমেলো হয়ে যায়। মুখের চিপস এখনো গেলার ক্ষমতায় নেই সে। কেন খেলে বলো? নিধির গালে হাত দিয়ে ঝাঁপ দেয়। আধ খাওয়া চিপস দেখতে পায় আর দেরি করে না, ঠোঁটে ঠোঁট মিলিয়ে চিপস খেয়ে নেয়। নিধি জাস্ট অবাক, এমন পাগলামি করে এটা করবে বোঝেনি নিধি। এশান ঠোঁট ছাড়তে নিধি বলে উঠছে, এটা কি হলো? এভাবে কিস কেন করলেন? এশান হাঁটতে হাঁটতে নিচের চেয়ারে গিয়ে পুনরায় বসে পড়ে। পায়ের উপর পা তুলে পড়ে, এটা কিস ছিল না, জাস্ট নিজের জিনিস ফিরিয়ে নিয়েছে। বাই দ্য ওয়ে, তুমি কি ওটা কিস ভেবেছিলে? আমার কাছে কিন্তু সেরকম কোনো ফিল হয়নি। তুমি ফিল করেছ? একটা চিপস তো খেয়েছিলাম, সেটা নিয়ে এত ছোট কি করবেন আপনি? আমি চাই আরো বেশি ছোট লোক। দেখতে না চাইলে দ্রুত রেডি হও, ফাস্ট। আই গেভ ইউ 5 মিনিটস। তার মধ্যে কি কি সাজুগুজু করার সব করে নাও। 1 সেকেন্ড দেরি হলে কপালে খুব দুঃখ আছে, বুঝরা? আপনি আসলেই অসহ্য। মাথা ঘুরিয়ে নেয় নিধি। ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা সেজে নেয়, কিন্তু ওর দিকে তাকিয়ে থাকা এশানের রক্তচক্ষু দেখে না। এশান অসহ্যকর। নিধির এই খামখেয়ালি কথাটুকু কেন যেন সহ্য হচ্ছে না এশানের। হঠাৎ করে মাথার পোকাটা কিলবিল করে উঠছে। কেন দেখতে ইচ্ছে করছে না আমাকে? না না, এটা কত বড় কথা। আজ এটা বলছো, কাল যদি পালিয়ে যায় তখন? উফ, আর ভাবতে পারছে না এশান, কিন্তু এই এত এত আয়োজন স্পয়েল করতে চাচ্ছে না এশান। তবে এর শাস্তি তো তোমাকে পেতে হবে বৌরানী। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কি একা একা বিড়বিড় করছেন আপনি? ধ্যান ভাঙে এশানের। তাকিয়ে দেখে চোখে হালকা করে কাজল, গাঢ় করে লিপস্টিক আর ছেড়ে দেওয়া লম্বা চুল। কি সুন্দর অপসরার ন্যায় লাগছে তার বউকে। মূর্তি রাগ পড়ে যায়। চোখ বন্ধ করে বুকের বাপাসে হাত দিয়ে কিছুটা সময় ধরে রাখে। তুমি আমায় মেরেই দাও, মেরে বালে চাপা দিয়ে দাও। নীতি আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে লজ্জার মাটিতে চোখ নামিয়ে নেয়। আস্তে করে বলে, কেমন লাগছে আমায়?
এশান উঠে দাঁড়ায়, আলতো করে গাল দুটো নিজের দিকে ঘুরিয়ে নেয়, ফিসফিস করে বলে, নেশা লাগিও না। আমার নেশা হলে কিন্তু সামাল দেওয়ার ক্ষমতা এই ছোট্ট শরীরে নেই। নিধিকে আর কিছু বলার সুযোগ দেয় না, হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। তারা ভরা আকাশ, যাদের আলোয় সমুদ্রের পানি মুক্তোর মতো লাগছে। বাইরে বেরিয়ে দেখে একটা ঘোড়া দাঁড় করানো। এশানকে দেখে থরফিন মাথা নাড়িয়ে আনন্দ প্রকাশ করে। আল্লাহ, কি সুন্দর ঘোড়া! এগিয়ে যায় নিধি, থরফিনের কালো কেশরে হাত বুলাতে থাকে। এশানও এগিয়ে আসে, পকেটে হাত রেখে বলে, ওর নাম থরফিন, মাই সোলমেট। ঘোড়া সোলমেট হয়? হয়। পৃথিবীতে ঘোড়ার চেয়ে বিশ্বস্ত আর বুদ্ধিমান প্রাণী আর কোনোটাই হতে পারে না। এটা লাগাম কই? থরফিনের কেশরে হাত বুলিয়ে দেয় এশান, ওর মাথাটা থরফিনের কপালে ঠেকায়। ওর লাগাম লাগে না, আমি সচরাচর লাগাম দিই না। এমনিতে আমার বশ্যতা স্বীকার করেছে, তাই ওর উপরে জোর জুলুমের কোনো মানেই হয় না। এশানের কথাটা নিধি ভালো করে মাথায় মাঝে গেঁথে নেয়। এতদিনে এইটুকু সে ঠিকই বুঝেছে যে লোকটাকে ভালোবেসে মেরে ফেললেও তাতে টু শব্দ করবে না, কিন্তু খেপে দিলে খবর আছে। চলো তোমার রূপকথার দেশে নিয়ে যাই। মানে? এশান থরফিনের কেশর ধরে উঠে পড়ে, সাথে সাথে নিধিকেও তুলে নেয়। নিধি কিছুটা ভয় পায়, চোখ খিচে নেয়, আতঙ্কিত গলায় বলে, পড়ে যাবো তো। পড়বে না, ট্রাস্ট মি। আমি জাস্ট শক্ত করে ধরো। নিধি এশানের শার্ট চেপে ধরে, খুব ভয় হচ্ছে তার, তবে লোকটার উপরে ভরসাও আছে। এতটুকু শিওর যে আর যাই হোক লোকটা কোনো ক্ষতি হতে দেবে না তার। বাতাসের সাথে পাল্লা দিয়ে চলছে থরফেন। নিধি চুলগুলো বারবার এশানের চোখে এসে বাড়ি খাচ্ছে। চুলের গন্ধে মাতোয়ারা হয়ে আছে এশান। মনে হচ্ছে এই আকাশ বাতাস সাক্ষী রেখে একবার ডুব দেবে বুড়ানির মাঝে, কিন্তু কোনোভাবেই বউয়ের ইচ্ছে ছাড়া এটা করবে না। মনকে পুনরায় শান্ত করে সে। এদিকে নিধির ভয় লাগছে, আবার ভালো লাগছে। এরকম অভিজ্ঞতা এই প্রথম। চারিপাশে পরিবেশটা আসলে কত সুন্দর। একদিকে বিশাল পাহাড় আর বন, আর অন্যদিকে সমুদ্র। বোনাস হিসেবে রয়েছে ওরা আর চাঁদ মামা। জমিদার সাহেব ঠিকই বলেছিলেন, রূপকথার দেশই বচে। হঠাৎ করে এশান থরফিনের কেশর ধরে টেনে ধরে, সাথে সাথেই দৌড়গতি কমিয়ে দেয় থরফিনের। নেমে পড়ে এশান। ওর কেশর শক্ত করে ধরে রাখো, ভয় নেই, পড়বে না, আমি আছি। আপনি নামলেন কেন? কৈফিয়ত চাচ্ছ? হ্যাঁ, চাচ্ছি। তাহলে নামো। আরে কি এমন বলেছে যে এভাবে নামাবেন? নিধির দিকে দুই হাত বাড়িয়ে দেয় এশরান। আসো, কাজ আছে। নিধি আর কথা পারে না। অন্য কোনো সময় হলে একা একা নামার চেষ্টাই করতো, কিন্তু আজকে নতুন অভিজ্ঞতা যদি এখান থেকে পড়ে যায় তাহলে। ছোট বাচ্চার মতো কোলে নিয়ে নিধিকে নামায়, পাজা কোলেই তুলে নেয়। কই নিয়ে যাচ্ছেন? সামনে তাকাও, বুঝতে পারবে। এশানে কথা মতো সামনের দিকে তাকায় ও, যাতে তাতে যা দেখতে পায় অবাক না হয়ে পায় না। সমুদ্রের তীরে সুন্দর করে রেড কালারের কাপড় দিয়ে ডেকোরেশন করা, বাতাসে গুলো চারিদিকে উড়ে যাচ্ছে। মাঝখানে একটি টেবিল, তাতে কিছু খাবার, আর পুরো এরিয়া জুড়ে ছোট ছোট সাদা বাতি দিয়ে ডেকোরেশন করা। নিধিকে একটা চেয়ারে বসিয়ে দেয় এশরান। নিধি দেখতে পায় টেবিলে ক্রিম অফ মাশরুমের স্যুপ, সাথে হালকা সিজার সালাড। মেন কোর্সে স্টেক, সি ফুড আর সি ফ্রাইড রাইস, আর চকলেট লাভা কেক, চকলেটের ভ্যানিলা 2 ফ্লেভারে আইসক্রিম, কাস্টার্ড পুডিং, সাথে ড্রিঙ্কস এর জন্য আছে ফ্রেশ স্ট্রবেরি জুস আর কোল্ড ড্রিঙ্কস। টেবিলের মাঝখানে একটি কৃত্রিম মোমবাতি লাগানো। এশা নিজের টেবিলে বসে, নিধির দিকে সুপের বাটিটা এগিয়ে দেয়। সরি, এতটুকু সময়ের মধ্যে বেশি কিছু আয়োজন করতে পারিনি। আজকে এটুকু দিয়ে চালিয়ে নাও, এরপরে আরো অনেক কিছু অ্যাড করবো ফর শিওর। এত কিছু কখন করলেন? আর এগুলো খাবার আপনার কাছে কম মনে হচ্ছে? কেন কম না? বাই দ্য ওয়ে, এই ক্যান্ডেলটা কিন্তু রিয়েল ক্যান্ডেল না, এটা চার্জিং, কজ এখানে অনেক বাতাস রিয়েল টানতে পারেনি। কোনো বনিতা নেই এশানের, পুরো ম্যাচিউর সে। না কোনো পাগলামি আছে আর না কোনো রাগারাগি। এশান এক স্পুন গরম স্যুপ নিয়ে নিধির মুখের সামনে ধরে। নাও, হা করো। আমি খেতে পারবো, আপনি খান। ব্যাস, এতটুকুতেই রাগ হয় এশানের। হাত থেকে চামচটি বাটিতে ছুঁড়ে ফেলে দেয়, হুট করেই উঠে যায় ওইখান থেকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে সে সবটা কিছুটা বুঝতেই
সময় লাগে নিধির। যখন সবটা বুঝে ততক্ষণ এহসান সেখান থেকে চলে যাচ্ছে। নিধি পুরো ভ্যাবাচ্যাকা খায়। সে তো শুধু কথার কথা বলেছিল, এত রাগ করে কি আছে? আর কিছু ভাবে না, সে নিজেও উঠে এহসানের পিছু পিছু। আরে কোথায় যান, দাঁড়ান, এই যে শুনুন। আরে আজব তো, শুনতে পাচ্ছেন না নাকি? পেছন থেকে ডাকলো এহসান, তাতে সাড়া দেয় না। খুব কষ্টে এহসানকে ধরে নিধি প্রথমে পেছন থেকে শার্ট টেনে ধরে। তাতে যখন লাভ হয় না তখন এহসানের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। পথ ছাড়ো। আরে আপনি ওভাবে উঠে এলেন কেন? এছাড়া নিজের রাগ ভেতরে পুষে রাখতে পারে না, সরাসরি নিধির চোয়াল চেপে পিষে নেয়। দাঁতে দাঁত কামড়ে বলে, তোমাকে আমার সাথে রাখাই ভুল। আমরা আজই বিরেতে ব্যাক করছি। ওখানে যাওয়ার পরে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। বিডিতে ব্যাক করছেন মানে আমরা কোথায়? যেখানেই থাকি তার কৈফিয়ত আমি তোমায় দেবো না, বুঝরা? এখন দেখবে আমি কি কি করতে পারি। অনেক সহ্য করেছি তোমায়, আর না। আরো জোরে গাল চেপে ধরে নিধির। ব্যথায় চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে এশানের হাতে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি ভেবেছিলাম আপনি ঠিক হয়ে গিয়েছেন। সামান্য একটা কথার জোরে আপনি এরকম কেন করছেন? আপনি জানেন তারা ভরা রাত আমার কতটা পছন্দ? আপনি যখন আমাকে বাইরে নিয়ে আসলেন আমি কত খুশি ছিলাম। এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করে দিচ্ছেন আপনি। থামে না এশরান, বরং হাঁটার গতি আরো বাড়িয়ে দেয়। মাথাটা খেটে গিয়েছে, দুহাত কচলে নিচ্ছে আর বিড়বিড় করে বলছে। কি সাহস, কি সাহস! এশানের হাঁটার গতির সাথে পাল্লা দিয়ে পারে না নিধি। বসে পড়ে চকচকে বালির উপর। এদিকে পেছন থেকে আর কোনো সারা শব্দ না পেয়ে এশান ঘাড় কাত করে ঘুরিয়ে তাকায় পেছনের দিকে। নিধি সমুদ্রের পাড়ে বসে আছে। সামনের দিকে আর পা বাড়ল না সে। পুনরায় নিধির দিকে যাচ্ছে সে। তখন কিসের জেদে নিধির কাছে থেকে সরে এসেছিল, আবার এখন কিসের জেদে সেদিকেই যাচ্ছে মাথায় আসছে না তার। শুধু জানে এই মেয়েটাকেই তার লাগবে। মাথাটা তার পুরোই গেছে তার। নিধির সামনে দাঁড়িয়ে যায়, পকেটে হাত দিয়ে বলে, হোয়াটস রং? থেমে গেলে কেন? আপনি তো যাচ্ছিলেন, এখন আবার আসলেন কেন? কৈফিয়ত চাচ্ছ? মেরে বালি চাপা দিতে 1 সেকেন্ডও লাগবে না। বসে পড়ে নিধির সামনে, চুলের মুঠি শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। চাপা একটা রাগে ফেটে পড়ে এশরান। চুলে প্রচুর টান লাগে নিধির। এশরানের হাতের ধরে খামচি খামচি দিয়ে ধরে নিধি। দুর্বল হওয়ার চেয়ে আরো ক্ষেপে যায় নিধি। এটা ছাড়া আর কি করতে পারেন? ভালো মানুষের জাত হলে কি এমন করে টর্চার করতে পারতেন? তীক্ষ্ণ হয়ে আসে এশানের আয়তাকার চোখ। কি বলো? জাত? আর কোনো কথা নয়, চুল ছেড়ে দেয়। হাত ধরে টেনে সরাসরি নীতিকে নিয়ে পুনরায় টেবিলে ফেলল। কি শান্ত লাগছে ঈশানকে। ভয় হয় নিধি। চুপচাপ চেয়ারে বসিয়ে দেয়। নিধি জানে এটা ঝড়ের পূর্বাভাস। এখন একটু তিরিং বিরিং করলেই কপালে দুঃখ আছে তার। ঈশান সুপের বাড়িটা নিধির সামনে ধরে। নিধি বুঝে যায় এটা খেতে হবে। এই প্রিপারেশন নিয়ে খাওয়া শুরু করতে যাবে, তখনই ঈশান বাটিটা সরিয়ে নেয়। কিঞ্চিত অবাক হয় তাকায় ঈশানের দিকে। ততক্ষণে ঈশান ঝকঝক করে পুরো স্যুপ সাবার করে দিয়েছে। এটা কি হলো? ঈশান আর উত্তর দেয় না, খালি বাটিটা এক প্রকার ছুঁড়ে মারে সে। তারপর বাকি খাবারগুলো খেতে শুরু করে না। একবারও নিধিকে শুধ হয় না সে খাবে কিনা। ঈশানের ভাবখানা দেখে মনে হচ্ছে সামনে কেউ নেই। এদিকে ঈশান এত স্পাইসিভাবে খাবার খাচ্ছে যে নিধির মুখ দিয়ে পানি চলে আসছে। ক্ষুধা তো কম লাগেনি তার, সে কখন খেয়েছিল। খুব লোভ লাগছে নিধির, কিন্তু খাবার খেতে লজ্জা লাগছে ওর। খাবার আবার অবাকও হচ্ছে, লোকটা একাই খাবার খাচ্ছে, একবারও সাধলো না। সাধা তো দূর, তখন কিভাবে মুখের সামনে থেকে সুপের বাড়িটা নিয়ে গদগদ করে খেয়ে সব নিল। এরকম তো হওয়ার কথা ছিল না। থমথমে মুখে ঈশানের দিকে চেয়ে রয় নিধি। এ লোকের মাথায় কি চলে? এরকম কেন এটা? ঈশান একবার থাকা নিধির দিকে পুনরায় খাওয়ায় মন দেয়। মনে মনে একটা পৈশাচিক হাসি দেয়। তখন স্যুপটা সে নিধিকেই খাওয়াতো, কিন্তু নিধি আর আগের মতো ছটফট করছিল না, বরং সবটাই মেনে শান্তভাবে খেতে যাচ্ছিল। নিধি এত দিনে বুঝে গিয়েছে ঈশানের সাথে বাড়াবাড়িগুলো এতে বিপরীত হয়, সেটা ভেবেই সবটা মেনে নিচ্ছিল নিধি। কিন্তু ঈশানের ব্যাপারটা ভালো লাগেনি, তাই সিদ্ধান্তই বদলে নেয়। বৌরানীকে খাওয়ানোর বদলে নিজেই খাওয়া শুরু করে। সেয়ানে সেয়ানে টক্কর হলে যা হয় আর কি। সিদ্ধান্ত নিয়েছে ঈশান এখন রাখবে না, ঠান্ডা মাথায় যা করার করবে। খাবার প্রায় সবটা শেষ। নিধি আর থাকতে না পেরে বলেই ফেলে, ছাদে কি জাত তুলে কথা বলছিলাম? দেখিয়ে দিলেন তো আপনি স্বার্থপর। সবটা একা একাই খেয়ে নিলেন, আমার খেতে হবে না? আপনার হাত আছে,
নিজে নেই এখান। এটাই তো চেয়েছিলেন মিসেস বুশরা। তবদা খেয়ে যায় নিধি। আসলেই তো, তা তো নিজের হাতে খাওয়া উচিত। কার ভরসা ছিল সে? ফ্রাইড রাইসে প্লেটে নিতে তার আগে এশান ওটা নিজের কাছে নিয়ে আসে, খাওয়া শুরু করে দেয়। আরে এটা আমার ছিল, আপনারটা তো খেলেন, আমারটা তো হাতে দিলেন কেন তাহলে? উত্তর দেয় না এশরান, আপুর মনে খেতে থাকে। জমিদার সাহেব, আমি কিছু বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? হাতে চুটকি বাজে এশানের মনোযোগ নিতে চায় নিধি, তবে লাভের লাভ কিছুই হয় না। এশানের খাওয়া শেষ, দুজনের সব খাবার সে একাই খেয়ে নিয়েছে। আপনি কি রাক্ষস নাকি? এত খাবার কিভাবে খান? টিস্যু দিয়ে মুখ মুছে নেয়, চেয়ারে গা এলিয়ে দিয়ে নিধির দিকে তাকায়। নিধি চোখ বড় বড় করে ফেলে। আমার খেতে হবে না? খেয়ে কি করবা? আমার শক্তি লাগবে না? সারাদিন কি কোনো কাজ করো? না। সারাদিন কাজও করো না, আবার বিশেষ মুহূর্তে স্ট্রাগল আমিই করি। কষ্ট ও শক্তি খরচ দুটি আমি করি। তুমি তো শুয়ে শুয়ে মজা নাও, তোমার আবার শক্তির দরকার? হাউ ফানি। লজ্জা আর রাগে নিধির গাল লাল হয়ে আসে। এভাবে লোকটা কথা বলে কিভাবে? নষ্ট লোক একটা, তবু হার মানে না নিধি। মজা না ছাই, এর চেয়ে কটন বাড দিয়ে নাকে সুড়সুড়ি দিলে যে হাঁচি আসে, ওটা আরো বেশি মজার। ও রিয়েলি? চেয়ার ছেড়ে উঠে আসে এসরা, নিধির দিকে ঝুঁকে। মনে হচ্ছে চোখ দিয়ে খেয়ে ফেলবো কে। ফুটপাতের একটা ফুচকা স্টলে আরাম করে ফুচকা খাচ্ছে প্রভা। পাশে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে রুহুল। দেখে বোঝা যাচ্ছে তাকে কেউ জোর করে ধরে বেঁধে এখানে নিয়ে এসেছে। বারবার প্রভার দিকে বিরক্তি দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু প্রভার কোনো হেলদোল নেই। আপুর মনে চোখ বন্ধ করে ফুচকা খাচ্ছে। উফ, তোর খাওয়া হলো না? আর কত খাবি? চুপ করো রুহুল ভাই, অনেকদিন পর খাচ্ছি। তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। তো আমি কি অকাজ করার জন্য এসেছি? হ্যাঁ, কি কাজ করার জন্য এসেছিস তা তো দেখতেই পাচ্ছি। কাজ না অকাজ, আল্লাহ মালুম। দাঁড়াও, আমার একটা বিশেষ মানুষ আসবে, ওর সাথে দেখা করেই যাব। কি? এখানে আবার তোর বিশেষ মানুষকে? বিড়িতে কাউকে চিনিস? প্রভা শেষ ফুচকাটা মুখে পুড়ে নিল, হাত ছেড়ে নিয়ে রুহুলের দিকে তাকায়। এলেই দেখতে পাবে। আমার কিন্তু কাজ আছে প্রভা, এসব করা হলে রেনুকে নিয়ে আসতে পারতি। হতো না, রেনু আপু নানুজানের কাছে গিয়েছে, ও থাকলে তোমায় পাত্তা দিতাম নাকি আমি? ও আই সি, এখন আমার চেয়ে রেনুর ভ্যালু বেশি। প্রভা কিছু বলতে যাবে তার আগে রুহুলের পিছে কাউকে দেখে থেমে যায়। রুহুলের দিকে তাকে মুচকি হাসে, মাথা নাড়িয়ে বলে, ওই যে এসেছে। কে এসেছে? মাথা পিছনে ঘুরিয়ে দিকে তাকায় রুহুল, অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ, এটা কি কোনো দিনও আটা ময়দা নামেকে বেরোতে পারে না নাকি? ন্যাচারালি দেখতেই তো সুন্দর, গালের উপর সব লাল নীল রং দেয় কেন ওই আলতা সুন্দরী? প্রভা চেয়ার ছেড়ে উঠে দৌড়ে যায় হিমির কাছে, জড়িয়ে ধরে হিমিকে। হিমি বোধ হয় তখনও রুহুলকে খেয়াল করেনি। খুশিতে সে প্রভাকে জড়িয়ে ধরে বলে, তা হবু ননদিনী, আমার জামাইটাকে আনলা না কেন? জানো সেদিন জামাইটাকে কত বড় বড় কথা বলে আসে। কি বলেছিস? বলেছি চৌধুরী সাহেব আজ গরিব বলে আমার ভালোবাসা এভাবে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ, তাই? তারপর আর কি কি বলেছিস? হিমি আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে হাত নাচিয়ে বলে, আমি বললাম রুহুল সাহেব, আজ আমি পাগলের মতো ভালোবাসি বলে আপনি আমাকে গরুর মতো অবহেলা করলেন। একদিন আপনি আমাকে গরুর মতো খুঁজবেন, কিন্তু আমি আপনাকে ছাগলের মতো ঘোরাবো। তারপর আমি কি বলেছিলাম? মিস আলতা সুন্দরী। রুহুল পকেটে হাত দিয়ে ওদের দুজনের সামনে দাঁড়ায়। চোখে তার চকচক চশমা, খোঁচা খোঁচা দাড়ি, তির্যক চোখে হিমির দিকে তাকিয়ে আছে সে। আচমকা রুহুলকে দেখে হিমির চোখ ছানাবড়া হয়ে গেছে। রুহুল আসবে হিমি জানতো না। প্রভা ওকে কিচ্ছু বলেনি এ সম্পর্কে। বললে সে কি আসতো এখানে? অবশ্যই আসতো, কারণ হাল তো ছাড়া যাবে না। রুহুলকে দেখে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না হিমি। তাই সব গরু ছাগল নিয়ে কথা হয়েছিল বুঝি? হাত নামিয়ে না হিমি, তুতলিয়ে প্রভার কানে কানে বলে, ওনাকে এনেছিস কেন? আরে রেনু আপা ছিল না, আম্মা একা একা বের হতে দিত না, তাই ভাইয়াকে এনেছি। কেন, তুই খুশি হসনি? খুশি, মহা খুশি। খুশির ঠেলায় তোর ভাইরে বিয়া করতে মন চাইতেছে। ওদের ফিসফিস করতে দেখে রুহুল প্রভাকে বলে, অনেক ঘুরেছিস, এবার বাড়ি চল। বাড়ি যাব মানে? মাত্রই আসলাম। আমার মনে হয় কি আপনার মনে রং নেই তাই ঘোরেন না, আমার মনে আবার প্রচুর রং, তাই ঘুরবো। শেষের কথা বলে একটু বেঞ্চি কাটে হেমে। মনে রং আছে কিনা জানি না,
তবে আপনার মুখে অনেক রং আলতা সুন্দরী। কি? আমি আলতা সুন্দরী? আপনি এটা কিভাবে বলতে পারেন? বাংলা ভাষায় বলতে পারি এটা। মুখে মেকআপ আর তার উপরে আবার লাল নীল তারাবাতি লাগিয়েছে, পুরাই ক্রিঞ্জ লাগছে। এই শুনুন, আপনি কিন্তু খুব বেশি বলে ফেলছেন। ওদের ঝগড়া দেখে প্রভা ডিপ্রেশনে চলে যাচ্ছে। কপালে হাত দিয়ে বলে, এরা কারা ভাই? হিমিনা ভাইয়ের সামনেও আসবে না? এখন তো দিব্যি সব বলে ঝগড়া শুরু করেছে। আর এই আমার ভাই, সে কবে মেয়েদের মেকআপ নিয়ে কথা বলা শুরু করলো? ওদের ঝগড়া রাস্তার মানুষ জড়ো হয়ে যাচ্ছে, কিন্তু ওদের সেদিকে কোনো হেলদোল নেই। শোভা এবার না পারতে চিৎকার দিয়ে বলে, স্টপ! রুহুল ভাই, চলো বাড়ি যাব। একটু বেরিয়েছিলা, তাও সহ্য হলো না, বাঁধিয়ে দিলে মারামারি। থুর! আমি গাড়িতে উঠলাম। মাথা ছাকে গাড়ির দুপাশে পা বাড়াতেই আবারও পিছিয়ে যায় হিমির দিকে। অমন বগের মতো না দাঁড়িয়ে আমার সাথে আয়। আমার বাসার পরেই তোর বাসা, ভাইয়া নামিয়ে দিবে। আয় 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 বলছি। হাত ধরে টেনে নিয়ে যায় হিমিকে। প্রভার এক ঝাড়িতে হিমি সোজা, আর কিছু বলতে পারছে না। এদিকে গরমের কারণে মুখে লাগানো মেকআপ গলে গলে পড়ছে, আর এই অবস্থায় সামনে নিজের শ্যামপুরুষ। কি যে এক জ্বালা তার! প্রভার আচরণে রুহুল নিজেও শকড। তার চেয়ে বেশি শকড হয়েছে রাস্তার মাঝখানে এই আলতা সুন্দরীর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটা। এতক্ষণে প্রভা আর হিমি গাড়িতে গিয়ে বসেছে, রুহুল সামনে একা। আমি কি ড্রাইভার তোদের? এত খ্যাক খ্যাক করো না, চুপচাপ গাড়ি চালাও। নো ওয়ে, তুই সামনে আয় প্রভা। পড়বো না। হিমি, যা। প্রভা আসলে চাচ্ছে ওরা দুজন একটু এক হোক, কাছাকাছি থাকুক, তাই এরকম নাটক করছে সে। হিমি ইতস্তত করে উঠে মাথা চুলকে বলে, আমি তুই যাবি নাকি তোকে এখানে রেখে যাব? কে আসবি আয়, আর কেউ না আসলে দুইটাকে রেখে চলে যাও প্রভা। ডিসগাস্টিং লাগছে এখন আমার। হিমির কিছুটা খারাপ লাগে। প্রভা আর মতলব ধরতে পারে না, আবার রুহুলের কথাটাও তীরের মতো বিচ্ছে। কিন্তু কি করে, অগত্যা রুহুলের পাশেই বসে। রুহুলও কথা না বাড়িয়ে ড্রাইভিং মন দেয়। প্রথমে প্রভাকে নামিয়ে দেয়, পরে হিমির বাড়ির দিকে রওনা হয়। খুব বেশি একটা দূরে না হিমির বাড়ি। রাস্তায় শাসা করে গাড়ি চলছে। হিমি হাতে নখগুলো কামড়াচ্ছে, কেমন যেন নার্ভাস লাগছে তার। রুহুল ড্রাইভ করতে করতে বলে হচ্ছে, খুব তো সেদিন বলেছিলেন আমার সামনে আসবেন না, দুদিন যেতে না যেতেই সামনে হাজির। অথচ আমি যখন আপনাকে ইম্যাচিউর বলেছিলাম কত বড় বড় কথা বললেন। হাউ ফানি। রুহুলের কথা গায়ে লাগে হিমির, তবুও উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। হিমির উত্তর না পেয়ে রুহুল আর কথা বাড়ে না, মনোযোগ দিয়ে ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর হিমির বাসার গেটের সামনে গাড়ি থামায় রুহুল। হিমিও কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে জানলার পাশে দাঁড়ায়। খুব শান্তভাবে বলে, আমি সবসময় হাসি খুশি থাকি, তার মানে এই না কারো খোঁচা দেওয়া কথা আমার গায়ে লাগে না। আমারও কষ্ট হয়, তবে আমি সেটাকে বেশি একটা পাত্তা দিই না। আর রইল বাকি আপনার আসার কথা, আমি যদি জানতাম আপনিও আসবেন তাহলে আমি আসলেই যেতাম না। যাই হোক, দয়া করে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ রুহুল ভাই। হিমি আর দাঁড়ায় না, সোজা চলে যায়। এদিকে রুহুলের গাড়িও স্টিয়ারিংয়ে শক্ত হাতে ধরে হিমি যাওয়ার দিকে তাকিয়ে রয় কিছুটা সময়। খানিক বাদে হিমি চোখের আড়াল হলে যাচ্ছে দত চেপে বলে, ভাই? আমি ওর ভাই? ভাতার থেকে ভাই হয়ে যাচ্ছি? ডিসকাস্টিং। গাড়ি স্টার্ট দিয়ে সোজা চলে আসে নিজ গন্তব্যে। রাত্রির শেষের দিক। রুমের মাঝখানে অসংখ্য টিস্যু ছড়িয়ে ছিটিয়ে আছে। নিধির হাত বাঁধা, সামনে এশরান টিস্যু বক্স নিয়ে বসে আছে। ক্লান্ত চোখে এশরানের দিকে তাকায়, কাঁদো কাঁদো চোখে বলে, এখন তো সকাল হয়েছে, এবার আপনি ঘুমান, আমি আর পারছি না। এশরান টিস্যু বক্স থেকে শেষ টিস্যুটা একটার কোণা চৌকো করে নেয়, ফিচেল হেসে বলে, কেন, মজা লাগছে না? আবার দেই, ওয়েট। না না, আমি আর পারবো না। আচ্ছা, শরীর কাঁপিয়ে হাঁচি দেয় নিধি। সেই তখন ওই কথাটা বলার কারণে এরশান ওকে ধরে নিয়ে আসে রুমে, হাত বেঁধে দিয়ে টিস্যুর বক্স নিয়ে বসে। তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত এভাবেই নাকের ভেতরেই কটন বার দিয়ে শুশুরি দিচ্ছে, আর বেচারি নিধি হাঁচি দিচ্ছে। এরশান ওর নাক যত্ন করে মুছে দিচ্ছে, কিন্তু বারবার নাক মোছাতে নাকের চামড়া ছিলে গিয়েছে, খুব জ্বলছে তার। আবারও একই কারণে ঠান্ডাও লেগে গিয়েছে তার। এশিয়ান টিস্যু ফেলে দিয়ে বলে, অনেক মজা, তাই না? এখন থেকে ওসব রোম্যান্স বাদ, এটাই চলবে। কারণ আমার যখন বউরানি সেক্সি দিয়ে বেশি মজা পায়, তখন আমি এইভাবেই মজা দেব। ছোট জমিদার চলে যায়, দাঁড়িয়ে প্রতিবাদ করলেও আমি শুনবো না বউরানি।
নিধির মাথা ঘুরছে, চোখ পিটপিট করে ঈশানের দিকে তাকায়। ওভাবে তাকিও না, আসো আবার একটু নাক খুঁচিয়ে দে, অনেক মজা পাবা। কাম কাম।